প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি এবং প্রার্থনা করি তোমরা সকলেই ভালো আছো। তো তোমাদের জন্য আজকে আজকে এমবিএ ফাইনাল ইয়ারের জন্য আজকে আমি স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্টের উপর ক্লাস নেব। এর আগে একটা ক্লাস নিয়েছি, আজকে এটা হচ্ছে তোমাদের জন্য দ্বিতীয় ক্লাস। তো স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অথবা কৌশলগত ব্যবস্থাপনা সম্পর্কে কয়েকটি কথা বলতে চাচ্ছি। সেটা হচ্ছে যে তোমরা যারা অ্যাকাউন্টিং স্টুডেন্ট তারা অনেকেই ম্যাথমেটিক্যাল যে প্রবলেমগুলো আছে এটার উপর অনেক বেশি গুরুত্ব দাও, এবং যে আমাদের থিওরিটিক্যাল যে সাবজেক্টগুলো আছে এগুলো অনেকেই মনে করো যে পরীক্ষার আগে আগে পড়বে। তো এই ধরনের চিন্তাভাবনা যারা করো তারা দেখা যায় যে পরীক্ষার আগে আগে আসলে এই পুরো সিলেবাস অথবা পরীক্ষার কিছুদিন আগে এই পুরো সিলেবাস যে শেষ করতে গিয়ে দেখো যে আসলে তোমার জন্য কঠিন হয়ে যায়। তখন এটা আর তোমরা খুব ভালোভাবে শেষ করতে পারো না, অনেকেই কোনো রকম লেখাপড়া করো, যার ফলে কি হয়, যার ফলে খুব ভালো কোনো মার্কস কিন্তু তোমরা নিয়ে আসতে পারো না। কিন্তু এই থিওরিটিক্যাল সাবজেক্টগুলোতে কিন্তু অনেক সহজে মার্কস তোলা যায়, যেহেতু এখানে আমাদের যে ম্যাথমেটিক্যাল যে প্রবলেমগুলো খুব কম থাকে অথবা থাকে না, সেক্ষেত্রে আমরা কিন্তু এটা খুব সহজেই সবসময় পড়তে পারি। ম্যাথমেটিক্যাল যে টার্মগুলো সেগুলো কি হয়, সেগুলো তোমাদের কিন্তু শিক্ষকদের সহায়তা প্রয়োজন হয়। শিক্ষক অনেক ক্ষেত্রে তোমরা শিক্ষকের সহায়তা ছাড়া অনেক প্রবলেমগুলো সলভ করতে পারো না। কিন্তু যে আমাদের থিওরিটিক্যাল যে সাবজেক্টগুলো আছে সেগুলো কিন্তু তোমরা বাসায় লেখাপড়া করলে খুব সহজেই শেষ করতে পারো। তারপর আমরাও ক্লাস নিচ্ছি, আমাদের ক্লাসের মাধ্যমে তোমরা উপকৃত হতে পারো। সুতরাং এই জিনিসগুলো কিন্তু ঠিক পরীক্ষার জন্য বসে না থেকে আগে ভাগে আমরা শেষ করে ফেলতে পারি। আগে ভাগে শেষ করলে কি হবে, যে পরীক্ষার যে যখন পরীক্ষার ডেট আসে অথবা পরীক্ষার আগে আগে তখন কিন্তু আমাদের যে বেশিরভাগই আমরা তখন ম্যাথমেটিক্যাল জিনিসগুলোর উপর বেশি জোর দিতে গিয়ে এখানে সুযোগ আর সময় দিতে পারি না। কিন্তু আগে ভাগে পড়ে ফেললে তখন কিন্তু খুব সহজেই আমরা একটা রিভিশন দিতে পারি। সুতরাং আমি বলবো এই সাবজেক্টটা কিন্তু অনেকেই আছো তোমরা ওই ফেলে রাখো যে পরে পড়বে অথবা পরীক্ষার কাছাকাছি সময় পড়বে। তোমাদের জন্য অনুরোধ থাকবে যে আসলে এটা তোমরা নিয়মিত পড়ো। প্রতিদিনই যদি অল্প কিছু করে পড়ো তাহলে যদি তোমরা কিন্তু খুব দ্রুত অনেক আগে শেষ করে ফেলতে পারবে। তখন কিন্তু এই সাবজেক্টটাতে ভালো মার্কস তোলা যাবে। এবং আমরা সবাই যে দেখা যাচ্ছে ম্যাথমেটিক্সের পিছনে দৌড়াই, অথবা মানে অ্যাকাউন্টিং যেগুলোতে আছে অথবা যেগুলোতে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো আছে এগুলোর পিছনে আমরা অনেক সময় দিয়ে এই যে থিওরিটিক্যাল সাবজেক্টগুলো আছে এগুলো কিন্তু আমরা অবহেলা করি। এবং ফাইনালি তোমরা দেখো, তোমরা তো এমবিএ ছাত্র, তোমরা তো এর আগে বিবিএ করে আসছো, তোমরা দেখো যারা আসলে থিওরিটিক্যাল সাবজেক্টগুলো ফেলে রাখছো তারা কিন্তু ফাইনালি এই জিনিসগুলোতে কিন্তু ভালো মার্কস তুলে আনতে পারোনি। অর্থাৎ এইগুলাতে খুব ভালো মার্কস তোলা যায় খুব কম পড়ে কম সময় দিয়ে। সুতরাং তোমাদের কাছে আমার অনুরোধ থাকবে যে এটা তোমরা আগে ভাগে শেষ করে ফেলো। আর যেহেতু এটা অন্যান্য ম্যাথমেটিক্যাল টার্মের সাথে একটু সোজা, এটা খুব সহজেই তোমরা শেষ করতে পারবা। আর আমি তো তোমাদের জন্য আছি, তোমাদের যে কোনো সমস্যা যে কোনো বিষয় সম্পর্কে আমার সাথে যোগাযোগ করতে পারো। এটা আমরা ক্লাস নিচ্ছি, ক্লাসের মধ্যে তোমরা ক্লাসগুলো দেখো, ক্লাসগুলো যদি বুঝতে না পারো আমরা যে ক্লাসগুলো আপলোড দিচ্ছি সেখানে তোমরা কমেন্টস করো, আমাকে ফোন দাও, হোয়াটসঅ্যাপে মেসেজ দাও, এনিহাও তোমরা কিন্তু সহযোগিতা নিতে পারো। চলো আমরা ক্লাস শুরু করি। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে আমার পরিচয়টা আবার দিয়ে নিচ্ছি। আমি এইচ.এম. আশিক মাহমুদ, লেকচারার অ্যাকাউন্টিং, ঢাকা কলেজ। শিক্ষার্থী বন্ধুরা, আগেও একবার বলেছি আজকে আমরা পড়ব হচ্ছে এমবিএ ফাইনাল ইয়ারে, যে আজকে আমাদের সাবজেক্ট হচ্ছে স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট। আর এটা হচ্ছে আমাদের যে টপিকটার নামও স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট, এবং এটা আমাদের দ্বিতীয় ক্লাস। শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা এক নজরে দেখে নিই আজকে আমরা কী কী শিখব। আজকে আমরা প্রথমে শিখব এলিমেন্টস অফ স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট, অর্থাৎ কৌশলগত ব্যবস্থাপনার উপাদানসমূহ। এরপরে শিখব স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট প্রসেস, অর্থাৎ কৌশলগত ব্যবস্থাপনার প্রক্রিয়া। এবং সবশেষে আমরা শিখব ডিফারেন্স বিটুইন অপারেশনাল ম্যানেজমেন্ট অ্যান্ড স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট, অর্থাৎ কর্ম ব্যবস্থাপনা ও কৌশলগত ব্যবস্থাপনার মধ্যকার পার্থক্য। চলো আমরা দেখে নেই
এলিমেন্টস অফ স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্টে কি কি আছে, অর্থাৎ কৌশলগত ব্যবস্থাপনার উপাদানসমূহ কি কি। স্ট্র্যাটেজিস্ট অর্থাৎ কৌশলবিদগণ। এই কৌশলবিদগণে আছেন দ্য বোর্ড অফ ডাইরেক্টরস অর্থাৎ পরিচালনা পর্ষদ, স্ট্র্যাটেজিক বিজনেস ইউনিট অর এসবিইউ এক্সিকিউটিভস অর্থাৎ কৌশলগত ব্যবস্থাপনার একক নির্বাহী, কর্পোরেট প্ল্যানার্স প্রাতিষ্ঠানিক পরিকল্পনাবিদগণ, টপ ম্যানেজমেন্ট উচ্চ স্তরীয় ব্যবস্থাপক, স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট কনসালটেন্টস কৌশলগত ব্যবস্থাপনার পরামর্শক, এন্টারপ্রেনার্স উদ্যোক্তাগণ, লোয়ার লেভেল পার্টিসিপেন্টস নিম্নস্তরীয় অংশগ্রহণকারী ব্যবস্থাপকগণ। চলো আমরা এইসব উপাদান সম্পর্কে একটু ডিটেলস জানি। প্রথমেই দেখো দ্য বোর্ড অফ ডাইরেক্টরস অর্থাৎ পরিচালনা পর্ষদ। দেখো বেশিরভাগ প্রতিষ্ঠানেই বড় বড় প্রতিষ্ঠানে বোর্ড অফ ডাইরেক্টরস থাকে। তারা কি করেন, তারা বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তাদের মতামত ব্যক্ত করেন এবং তাদের বিভিন্ন সিদ্ধান্তের আলোকে ফাইনাল একটা কৌশল বা স্ট্র্যাটেজি প্রণয়ন করা হয়। এবং কোনো প্রতিষ্ঠানের সফলতার জন্য এর কেন্দ্রীয় ব্যবস্থাপকগণ বা সংগঠন বা পরিচালক পর্ষদ খুবই গুরুত্বপূর্ণ। ব্যবসা প্রতিষ্ঠানের মৌলিক কর্তৃপক্ষ হলো এই বোর্ড অফ ডাইরেক্টরস অথবা পরিচালনা পর্ষদ। এ পর্ষদ সংগঠনের নিয়ন্ত্রণের অধিকার রাখে, তারা কৌশল নির্ধারণ এবং বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষত কৌশলগত সিদ্ধান্তের চূড়ান্ত বিন্দুতে পৌঁছানোর ক্ষেত্রে দ্য বোর্ড অফ ডাইরেক্টরসের মতামতকে খুব গুরুত্ব দেওয়া হয়। অর্থাৎ তাহলে আমরা বলতে পারি যে কৌশলবিদগণের মধ্যে অথবা কৌশল বাস্তবায়ন অথবা পরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে দ্য বোর্ড অফ ডাইরেক্টরসরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এরপর দেখো স্ট্র্যাটেজিক বিজনেস ইউনিট অর এসবিইউ এক্সিকিউটিভস অর্থাৎ কৌশলগত ব্যবস্থাপনার একক নির্বাহী। কোনো কোনো ক্ষেত্রে অনেক প্রতিষ্ঠানের ক্ষেত্রে একজন নির্বাহী থাকেন, আসলে তিনি সব সিদ্ধান্ত নেন, তার সিদ্ধান্তের আলোকেই কৌশল অথবা পরিকল্পনা প্রণয়ন করা হয়। এসব ক্ষেত্রে এক্সিকিউটিভ অথবা একক নির্বাহী যে সিদ্ধান্ত দেন তার সিদ্ধান্তের বাইরে আসলে কোনো কিছু করা হয় না, উনি সর্বেসর্বা, উনার প্ল্যান অথবা কৌশলের দ্বারাই সব কিছু বাস্তবায়ন করা হয়। এরপর দেখো কর্পোরেট প্ল্যানার্স অর্থাৎ প্রাতিষ্ঠানিক পরিকল্পনাবিদগণ। দেখো এখন কিন্তু অনেক বড় বড় শিল্প প্রতিষ্ঠানে নির্বাহীদেরকে সাহায্য করার জন্য একদল বিশেষ পরিকল্পনাবিদ নিয়োগ দেওয়া হয়। আবার দেখবে যে গভর্নমেন্টের বড় বড় প্রজেক্ট প্রণয়নের ক্ষেত্রে পরামর্শক নিয়োগ দেওয়া হয়, পরিকল্পনাবিদ নিয়োগ দেওয়া হয়। তারা হচ্ছে তোমার যে একক নির্বাহী আছেন তাদেরকে তারা হেল্প করেন, কৌশল প্রণয়নের ক্ষেত্রে তারা বিভিন্ন পরামর্শ দেন, বিভিন্নভাবে সাহায্য করে থাকেন। এরপর আমরা দেখব টপ ম্যানেজমেন্ট বা উচ্চ স্তরীয় ব্যবস্থাপক। দেখো সাধারণত অনেক প্রতিষ্ঠানের ক্ষেত্রে শীর্ষ ব্যবস্থাপকগণ হচ্ছেন এর সর্বস্তরের নির্বাহী, যারা প্রতিষ্ঠানের সফলতা এবং অস্তিত্ব রক্ষার জন্যই সবকিছু করে থাকেন। তারা এই প্রতিষ্ঠানের সফলতা ব্যর্থতার জন্য তাদেরকে দায়ী করা হয়। প্রতিষ্ঠানের বিভিন্ন কৌশল কিংবা পরিচালনা অথবা ভিশনে বিভক্তি থাকলে এসব এককের সর্বোচ্চ স্তরের যেসব ব্যক্তিবর্গ থাকেন কিংবা শীর্ষস্থানীয় ব্যবস্থাপকে অভিহিত হন, তারাই বিভিন্ন ডিসিশন নিয়ে থাকেন। দেখো এই স্তরের ব্যবস্থাপকগণ কর্মদায়িত্ব পালনে অধিকতর সাধারণত দক্ষতার সাথে নৈপুণ্যতার সাথে তাদের কর্ম পরিকল্পনা প্রণয়ন করেন এবং দায়িত্ব পালন করে থাকেন, এবং তুলনামূলকভাবে কম মানবিক সম্পর্ক বিষয়ক কিছু প্রশাসনিক ও কারিগরি দক্ষতার প্রয়োজন হয়। এই জন্য এদেরকে বিশেষজ্ঞ না বলে সর্বস্তরের বিশেষজ্ঞ অর্থাৎ নির্দিষ্ট একটা বিশেষ সাবজেক্টে তারা আলোকপাত না করে সম্পূর্ণ দিকটাই তারা প্রতিষ্ঠানের সার্বিক দিকটাই দেখেন।
এরপর দেখো স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট কনসালটেন্ট, অর্থাৎ কৌশলগত ব্যবস্থাপনার পরামর্শ। দেখো কৌশলগত ব্যবস্থাপনার একটা খুব গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে কৌশলগত ব্যবস্থাপনার পরামর্শক, যারা মূলত আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠানের কৌশল ব্যবস্থাপনার ডিজাইন প্রণয়ন বা বাস্তবায়ন অথবা কার্যকর করা সম্পর্কে তারা পরামর্শ দিয়ে থাকেন। আবার কিছু সংখ্যক পরামর্শদাতা আছেন যারা কৌশলগত ব্যবস্থাপনার অংশ হিসেবে গবেষণা কার্য পরিচালনা করে থাকেন। প্রতিষ্ঠানের পরিকল্পনা বিভাগের নির্বাহীদের ন্যায় পরামর্শদাতাদের প্রধান কাজ হচ্ছে প্রধান কৌশলীদের উপদেষ্টা হিসেবে কাজ করা এবং তাদের অনুরোধ মতো কৌশল ব্যবস্থাপনার অন্যান্য কাজ সম্পাদন করা। এরপর দেখো এন্টারপ্রেনার্স অথবা উদ্যোক্তাগণ। সাধারণত আমরা কি জানি? আমরা জানি উদ্যোক্তা হচ্ছেন কতিপয় বিশেষ ব্যক্তি যারা শূন্য থেকেই ব্যবসা শুরু করেন। আমাদের দেশে এরকম অনেক মানুষ আছে যারা শূন্য থেকে ব্যবসা শুরু করেছেন এবং তারা পরবর্তীতে ব্যবসা অনেক বড় করেছেন এবং তারা সমাজে অনেক বড় হয়েছেন এবং তাদের আন্ডারে এখন অনেক এমপ্লয়ি কাজ করে। পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে উদ্যোক্তাই আসলে হচ্ছে মুখ্য এবং ক্ষেত্র বিশেষে একমাত্র কৌশলী এই উদ্যোক্তারাই, যিনি কৌশল প্রণয়নকালে পরিবারের অন্যান্য সদস্যদের অগ্রাধিকার, অনুভূতি ইত্যাদি বিষয় বিবেচনা করেন। অনেকাংশে মুখ্য কৌশলী বা কৌশল নির্ধারণকারী ও উন্নয়নে পরিবারের অন্যান্য সদস্যদের সহযোগিতা অথবা সমর্থন পেয়ে থাকে। এরপর দেখো লোয়ার লেভেল পার্টিসিপেন্টস বা নিম্ন স্তরের অংশগ্রহণকারী ব্যবস্থাপকগণ। সাধারণত উচ্চস্তরীয় ও মধ্যস্তরীয় ব্যবস্থাপকদের পাশাপাশি নিম্নস্তরীয় ব্যবস্থাপকদের ও কৌশলগত ব্যবস্থাপনার পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে অংশগ্রহণ করা উচিত। দেখা যায় যে অনেক সময় কোনো প্রতিষ্ঠানের তোমার কৌশল পরিকল্পনার ক্ষেত্রে একবার যারা টপ লেভেলে আছে তাদের মতামত নেওয়া হয়, কিছু ক্ষেত্রে মিডিল লেভেলে যারা আছে তাদেরও মত নেওয়া হয়, কিন্তু যারা একবার নিচে আছে যারা কর্মী তাদেরকে মতামতের গুরুত্ব দেওয়া হয় না। এক্ষেত্রে কি হয়, আসলে কৌশল পরিকল্পনা কিন্তু ফাঁক ফোকর থেকে যায়। আসলে যারা একবার নিচের স্তরে আছে তারা একবারে আসল কাজটা করে, উৎপাদন থেকে শুরু করে বিক্রি সব কিছু তারা করতেছে। তারা আসলে কৌশল বাস্তবায়ন করতেছে না, কিন্তু তারা কিন্তু তোমার এই কৌশল প্রণয়ন করতেছে না, কিন্তু তারা কিন্তু কৌশলটা বাস্তবায়ন করবে এবং কাজ করতে গিয়ে বিভিন্ন সমস্যার ক্ষেত্রে তারাই কিন্তু তোমার আসলে সমস্যার সম্মুখীন হয়। তাহলে এদেরকে যদি কোনো কৌশল প্রণয়ন করতে গেলে এদের মতামতকে যদি গুরুত্ব দেওয়া হয়, তখন কি হবে, সেই কৌশলটা অথবা সেই স্ট্র্যাটেজিটা আরও অনেক সুন্দর হবে এবং নিখুঁত হবে। আর এই ক্ষেত্রে যদি লোয়ার লেভেল পার্টিসিপেন্টসকে কৌশল বাস্তবায়নের ক্ষেত্রে অথবা কৌশল প্রণয়নের ক্ষেত্রে তাদের মতামতের গুরুত্ব দেওয়া হয়, তারা কিন্তু তাদের নিজের অভিব্যক্তিগুলা ব্যক্ত করতে পারে এবং তারা কিন্তু তখন মনে করে যে নিজেকে একটু গুরুত্বপূর্ণ মনে করে যে এই কোম্পানি তাকে গুরুত্ব দিচ্ছে, তাদের মতামত নিচ্ছে এবং তারা কিন্তু কর্মের ক্ষেত্রেও অনেক উৎসাহ পায় এবং সর্বোপরি কিন্তু বিজনেস অথবা তোমার যে পরিকল্পনা সেটা বাস্তবায়ন কিন্তু সহজ হয়ে যায়। এরপর দেখো অবজেক্টিভস অর্থাৎ উদ্দেশ্যাবলী। কৌশলগত ব্যবস্থাপনার দ্বিতীয় গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে প্রতিষ্ঠানের উদ্দেশ্যসমূহ বা অবজেক্টিভ। দেখো প্রতিষ্ঠানের একটি সামগ্রিক উদ্দেশ্য থাকে। সকল প্রতিষ্ঠান, যে কোনো একটা প্রতিষ্ঠানের একটা নির্দিষ্ট একটা লক্ষ্য থাকে যেটা তারা বাস্তবায়ন করতে চায়। এসব উদ্দেশ্যের ভিত্তিতে কৌশলবিদগণ প্রতিষ্ঠানের কৌশলগত ব্যবস্থাপনা কার্যাবলী সম্পাদন করেন। বস্তুতপক্ষে কৌশলবিদগণ প্রতিষ্ঠানের উদ্দেশ্যাবলী বাস্তবায়নের জন্য কৌশলগত ব্যবস্থাপনার প্রক্রিয়ায় অংশগ্রহণ করে থাকেন। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা দেখব স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট প্রসেস অর্থাৎ কৌশলগত ব্যবস্থাপনা প্রক্রিয়া। এই কৌশলগত ব্যবস্থাপনা প্রক্রিয়াকে 4টি স্তরে সাধারণত ভাগ করা হয়। প্রথমটা হচ্ছে অ্যানালাইসিস অ্যান্ড ডায়াগনোসিস অর্থাৎ বিশ্লেষণ এবং নির্ণয়। এরপর হচ্ছে চয়েস বা বাছাই। এরপর আছে ইমপ্লিমেন্টেশন
বা বাস্তবায়ন, এবং সর্বশেষে আছে এভালুয়েশন বা মূল্যায়ন। চলো বন্ধুরা আমরা এই উপাদানগুলো, এই প্রক্রিয়া সম্পর্কে বিশদভাবে জানি। প্রথমে দেখো, অ্যানালাইসিস অ্যান্ড ডায়াগনোসিস, অর্থাৎ বিশ্লেষণ এবং নির্ণয়। কৌশলগত ব্যবস্থাপনার প্রথম পর্ব পরিবেশগত সমস্যা ও সুযোগ এবং অভ্যন্তরীণ শক্তি ও দুর্বলতাসমূহ নির্ধারণ করা। এক্ষেত্রে সমস্যাগুলো নিশ্চিত করে ওই সমস্যাগুলো সমাধানের জন্য প্রয়োজনীয় তথ্য উপাত্ত নির্ধারণ ও মূল্যায়ন করা হয়। এর অংশ হচ্ছে দুইটা। একটা হচ্ছে এনভায়রনমেন্টাল থ্রেটস অ্যান্ড অপরচুনিটিস, অর্থাৎ পরিবেশগত হুমকি ও সুযোগ। দেখো, সব জায়গায় সব কাজ করতে গেলে কিছু এনভায়রনমেন্টাল থ্রেট থাকে, পরিবেশগত কিছু সমস্যা থাকে, হুমকি থাকে, আবার কিছু পরিবেশগত সুযোগও থাকে। যেমন দেখো, যদি কোনো প্রতিষ্ঠান নদীর সাইডে হয়, তখন কি হয়, এখানে তারা একটা নির্দিষ্ট সুযোগ পাচ্ছে, তারা কিন্তু তাদের পর্যাপ্ত পানি পাচ্ছে। আবার কোনো প্রতিষ্ঠান যদি এমন এলাকায় হলো যেখানে পর্যাপ্ত বিদ্যুৎ সুবিধা নেই, তখন কি হয়, সেই জায়গায় তারা এই উৎপাদন করতে গেলে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়। বিদ্যুৎ না থাকলে দেখা যাচ্ছে যে তাদের কর্মঘণ্টা নষ্ট হচ্ছে। এই জন্যই এনভায়রনমেন্টাল থ্রেটস অ্যান্ড অপরচুনিটিস একটা গুরুত্বপূর্ণ বিষয়। সাধারণত কৌশল প্রণয়নের ক্ষেত্রে কৌশলবিদগণকে পরিবেশগত বিভিন্ন উপাদান, অর্থাৎ এই পরিবেশের বিভিন্ন সম্ভাবনা এবং হুমকি এবং সুযোগ, এগুলা বিবেচনা করতে হয়। যেমন দেখো, তোমাদের রিসেন্ট একটা উদাহরণ দেই, পদ্মা সেতু। যে আমাদের যে পদ্মা সেতুটা হচ্ছে, পৃথিবীতে সবচেয়ে বড় নদী হচ্ছে অ্যামাজন নদী। এই অ্যামাজন নদী আমার জানার মতো এখানে কোনো ব্রিজ আছে কিনা আমি জানি না, কিন্তু পদ্মা সেতু কিন্তু, মানে পদ্মা কিন্তু অনেক বড় একটা নদী। এই যে এই পদ্মা ব্রিজের ক্ষেত্রে এই যে পদ্মা নদী, এখানে কি হবে, এইখানে যেই একটা থ্রেট আছে, অনেক জায়গায় অনেক জায়গায় তোমার নদীর ক্ষেত্রে কিছু দূর যাওয়ার পর পাথর পাওয়া যায়, শক্ত মাটি পাওয়া যায়, কিন্তু পদ্মা নদীতে কি হলো, এখানে দেখা যাচ্ছে যে অনেক গভীরে যাওয়ার পরও শক্ত মাটি পাওয়া যাচ্ছে না। শক্ত মাটি পাওয়ার জন্য অনেক বেশি ভিতরে যেতে হচ্ছে। এখন দেখো, এইটা কিন্তু একটা কৌশল প্রণয়নের ক্ষেত্রে এইটা একটা পরিবেশগত কিন্তু একটা থ্রেটস, অথবা তোমার এখানে কিন্তু অনেক বেশি কাজ করতে হবে। অন্য অনেক জায়গায় যদি তুমি যদি ধরো অন্য একটা পরিবেশে কোনো একটা ব্রিজ তৈরি করতে যাও, সেখানে যদি মাটি ভালো থাকে অথবা নিচে পাথর পাওয়া যায়, তাহলে কিন্তু ওইখানে একটা সুযোগ নেওয়া যাচ্ছে। এইখানে কিন্তু তুমি এই সুযোগটা নিতে পারতেছো না। অর্থাৎ পরিবেশের কারণে কিন্তু অনেক জিনিস অনেক কঠিন হয়ে যায়, আবার পরিবেশের কারণে অনেক জিনিস অনেক সোজা হয়ে যায়। যেমন দেখো, পরিবেশ হুমকির মুখ্য উদ্দেশ্য হচ্ছে আমাদের যে টার্গেট, সেটা অর্জনের পথে পরিবেশ থেকে কী কী ধরনের সুযোগ পাওয়া যাবে, সেই সুযোগটা আমরা কী কাজে, সুযোগ পাওয়া গেলে এই সুযোগটা যদি আমরা কাজে লাগাতে না পারি, তাহলে কিন্তু সেটা আমাদের কোনো সুবিধা দিচ্ছে না। আবার যে একটা পরিবেশে যে থ্রেট, সেটা যদি আমরা আগে থেকে পরিকল্পনা করতে না পারি যে এখানে এই হুমকি আমাদের হতে পারে, তখন কি হচ্ছে যে ওই হুমকিটা যখন তুমি আগে পরিকল্পনায় আনলা না, তখন কর্মক্ষেত্রে নামার সময় ওই হুমকি যখন সম্মুখীন হতে হবে, তখন কিন্তু তোমার কাজে ব্যাঘাত ঘটবে। এরপরে দেখো, এরপরে আছে ইন্টারনাল কম্পিটিটিভ অ্যাডভান্টেজেস, অর্থাৎ অভ্যন্তরীণ প্রতিযোগিতামূলক সুবিধা। তো প্রতিষ্ঠানিক উদ্দেশ্য অর্জনের কৌশল নির্ধারণ করতে গিয়ে প্রতিষ্ঠানকে নির্দিষ্ট শক্তি, সামর্থ্য, দুর্বলতাগুলো বিচার বিশ্লেষণ করে দেখতে হয়। তুমি যদি তোমার প্রতিষ্ঠানের শক্তি সম্পর্কেই না জানো, তোমার যে দুর্বলতা আছে এইগুলো যদি না জানো, তাহলে তুমি মেকআপ করতে পারবে না। তোমার শক্তি, এই প্রতিষ্ঠানে তোমার যেই প্লাস পয়েন্টগুলো আছে, এইগুলো না জানলে তুমি কাজে লাগাতে পারবে না। আবার যে দুর্বলতাগুলো আছে, এইগুলো না জানলেও কিন্তু তুমি এইগুলো কাটিয়ে উঠতে পারবে না। সকল কৌশলগত উপাদানের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বিপণন ও বন্টন, গবেষণা ও উন্নয়ন, আবার আর্থিক হিসাব নিকাশ সংক্রান্ত বিভিন্ন কাজ। প্রতিষ্ঠানের কৌশলগত উপাদানসমূহের মধ্যে কোনটি এর জন্য উপযুক্ত আর কোনটি এর জন্য হুমকিস্বরূপ তা চিহ্নিত করতে হবে, দুর্বলতা এবং হুমকিগুলোকে চিহ্নিত করতে হবে, এবং শক্তিগুলোকে আলাদা করতে হবে যে এগুলো আমাদের প্লাস পয়েন্ট,
তাহলে এইগুলো যদি সব কিছু আমরা চিহ্নিত করতে পারি তাহলে কিন্তু আমাদের এটা একটা কাজে লাগানো যাবে। যেমন ধরো তোমার প্রতিষ্ঠানে যদি এমন হয় যে কর্মীরা দক্ষ না, এটা যদি তুমি নাই জানো যে তোমার কর্মীরা দক্ষ না, এটা যদি না জানো তাহলে তুমি এই যে এই তাদের যে দুর্বলতা এটা কাটিয়ে উঠতে পারবে না। তুমি জানতে পারো যে আমার কর্মীদের মধ্যে কিছু আছে অদক্ষ, তাহলে এদেরকে ট্রেনিং দিয়ে হোক, এদেরকে সময় দিয়ে হোক, এদেরকে বিভিন্নভাবে তুমি কিন্তু দক্ষ করে তুলতে পারবা। সুতরাং আমাদের প্রতিষ্ঠানের যেরকম দুর্বলতাগুলোও জানতে হবে, আবার প্লাস পয়েন্ট অথবা শক্তিগুলোকেও জানতে হবে। এরপর দেখো চয়েস বা বাছাই। কৌশলগত ব্যবস্থাপনার দ্বিতীয় যে পর্বটি হচ্ছে সেটা হচ্ছে বাছাইকরণ বা চয়েস। এখানে সমস্যা সমাধানের নানা ধরনের বিভিন্ন বিকল্প উপায় খোঁজা হয়, যেটা গ্রহণযোগ্য তারপর সেখান থেকে নেওয়া হয়। এই চয়েসের এখানে কি আছে, কনসিডারিং অল্টারনেটিভ স্ট্র্যাটেজিস অর্থাৎ বিকল্প কৌশল বিবেচনা, পরিবেশগত হুমকি ও সুযোগ বিবেচনা করে অভ্যন্তরীণ প্রতিযোগিতামূলক সুবিধার মধ্যে তুলনামূলকভাবে এই দুটির মধ্যে বিদ্যমান ব্যবধানের মাত্রা কমিয়ে আনার জন্য বিকল্পসমূহ প্রকৃতি সহজে অনুধাবন করা যায়। বিকল্প বিবেচনার জন্য প্রতিষ্ঠানের বর্তমান ব্যবসায়ের অবস্থাটি ভালোভাবে বিশ্লেষণ করে দেখতে হয়। যেমন ধরো তোমার এখানে বিকল্প কি ব্যবস্থা আছে সেটা কিন্তু বাছাই করে দেখতে হবে। যেমন ধরো তোমার যদি তোমার এখানে যদি বিদ্যুতের সমস্যা থাকে তাহলে বিকল্প একটা ব্যবস্থা করতে হবে, জেনারেটর ব্যবস্থা করতে হবে, অথবা অন্য কোনো উপায়ে তোমার কাজ চালিয়ে দিতে হবে, অথবা সৌর বিদ্যুতের ব্যবস্থা করতে হবে। এখন কোনটা তোমার জন্য ভালো হবে, কোনটা খরচ কম হবে সেটা কিন্তু তোমার বিবেচনা করে দেখতে হবে। এরপর হচ্ছে চুজিং দ্য স্ট্র্যাটেজি অর্থাৎ কৌশলের বাছাই। এটা একটা দেখো কৌশলের বাছাই হচ্ছে সিদ্ধান্ত গ্রহণের মতো একটা জিনিস। প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের জন্য সর্বাধিক সহায়ক বিকল্পটি এখানে বাছাই করা হয়। একটু আগে আমি যে উদাহরণটা তোমাদের দিলাম, যেমন ধরো কোনো একটা প্রতিষ্ঠানে বিদ্যুতের সমস্যা আছে, সেখানে তাহলে কী করতে হবে, জেনারেটর ব্যবস্থা করতে হবে, অথবা তোমার এখানে যদি সৌর বিদ্যুৎ থাকে সেটা দেখতে হবে। এখন তুমি দেখবে যে কোনটা তোমার জন্য লাভজনক। এই বিকল্প হইলেই যে একটা নিলেই কিন্তু তোমার হবে না, তোমার নিতে হবে যেটা তোমার জন্য সবচেয়ে লাভজনক সেইটা তোমার পছন্দ করতে হবে। এরপর দেখো ইমপ্লিমেন্টেশন বা বাস্তবায়ন। এ পর্বে কৌশলগত ব্যবস্থাপনা উদ্দেশ্য অর্জনের সহায়ক বা কৌশল বাস্তবায়নের সক্ষম সংগঠন কাঠামোর সম্পদের সুষম বন্টন এবং কার্যকর পরিকল্পনা ও নীতিমালা প্রণয়ন করা হয়। এই দুটি দিক থাকে দেখো, একটা হচ্ছে রিসোর্সেস অ্যান্ড স্ট্রাকচার অর্থাৎ সম্পদ ও কাঠামো। নির্ধারিত কৌশল বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় বস্তুগত অবস্তুগত সম্পদের যোগান দিতে হয় এবং কার্যকর সাংগঠনিক কাঠামো নির্ধারণ করতে হয়। প্রয়োজনীয় সম্পদ ও যথার্থ সাংগঠনিক কাঠামোর অভাবে অত্যন্ত ভালো কৌশলের প্রয়োগও কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে সম্ভব হয় না। যেমন দেখো তোমার খুব ভালো একটা কৌশল আছে, এটা খুব ভালো, কিন্তু দেখা যাচ্ছে তোমার এই কৌশল বাস্তবায়নের জন্য পর্যাপ্ত সম্পদ অথবা ওইরকম অবকাঠামো নাই, না থাকলে তুমি এটা বাস্তবায়ন করতে পারতেছো না। এরপর দেখো পলিসিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ নীতি ও প্রশাসন। কৌশল বাস্তবায়নের জন্য প্রতিষ্ঠানের কার্যকর দিক নির্দেশনা প্রদানকারী পলিসি বা নীতি নির্ধারণের বাস্তবায়নের প্রয়োজন পড়ে। এখানে কৌশলের সাথে সামঞ্জস্যপূর্ণ নেতৃত্ব ও প্রশাসনিক সক্ষমতা থাকতে হয়। যেমন ধরো তোমার একটা প্রতিষ্ঠানের নির্দিষ্ট একটা সেলস টার্গেট আছে। এখন দেখা যাচ্ছে যে এই যে নির্দিষ্ট একটা সেলস টার্গেট আছে, এখন এই সেলস যারা সেলসম্যান তাদেরকে যিনি নির্দেশনা দিবেন, সেই ক্ষেত্রে যে সেলস এক্সিকিউটিভ অথবা বিক্রয় ক্ষেত্রে যে নির্বাহী যিনি আছেন তিনি এই ব্যাপারে অভিজ্ঞ না। তাহলে কি হচ্ছে যে যারা বিক্রয় কর্মী তারা কিন্তু পর্যাপ্ত সাপোর্ট পাচ্ছে না, প্রশাসনিক সাপোর্ট পাচ্ছে না। সেক্ষেত্রে কি হচ্ছে, সেক্ষেত্রে তোমার যে বিক্রয়ের যে টার্গেট সেটা কিন্তু ফিল আপ হচ্ছে না। এরপর দেখো একবারে শেষে আছে আমাদের মূল্যায়ন বা এভালুয়েশন, অর্থাৎ নির্বাচিত বাস্তবায়িত কৌশলসমূহ কতটুকু কার্যকর হয়েছে কিংবা তুমি যেই টার্গেট নির্ধারণ করছো সেটা কতটুকু সাফল্য অর্জন করছে তা
ফিডব্যাক দেখতে হবে, এবং তোমার যদি যে টার্গেট ছিল সেটা যদি বাস্তবায়িত না হয় তাহলে এখন কি প্রয়োজন ব্যবস্থা নিতে হবে, এই প্রয়োজনীয় একটা ব্যবস্থা নিতে হবে যাতে আমাদের টার্গেটটা ফুলফিল করা যায়। এটি কৌশলগত ব্যবস্থাপনার শেষ ধাপ। এই ধাপের এইটা আসলে একক ধাপ বিশিষ্ট। এখানে কি ইভ্যালুয়েশন রেজাল্টস অ্যান্ড স্ট্র্যাটেজি, এখানে কি করতে হবে, তোমার ফলাফল এবং কৌশলের মূল্যায়ন করতে হবে। এখানে এসে ব্যবহৃত কৌশল বাস্তবায়নের উত্তর ফলাফল উদ্দেশ্য কতটুকু সহায়ক বা তা মূল্যায়ন করতে হবে। প্রয়োজনীয় দেখো, আমাদের যদি দেখা যাচ্ছে যে আমাদের যে কৌশলটা সেটা আমরা অর্জন করতে পারতেছি না, তাহলে আমাদের ভিন্ন পন্থা অবলম্বন করতে হবে। দরকার হলে কৌশলটা একটু পরিমার্জন বা সংশোধন করতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা দেখব ডিফারেন্স বিটুইন অপারেশনাল ম্যানেজমেন্ট অ্যান্ড স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট, অর্থাৎ কর্ম ব্যবস্থাপনা ও কৌশলগত ব্যবস্থাপনার মধ্যে পার্থক্য। দেখো, কর্ম ব্যবস্থাপনা এবং কৌশলগত ব্যবস্থাপনার মধ্যে পার্থক্য রয়েছে। অর্থাৎ অপারেশনাল ম্যানেজমেন্ট যেটা, অর্থাৎ কৌশলগত অর্থাৎ কর্ম ব্যবস্থাপনা যেটা, সেটা হচ্ছে পরিবর্তনশীল অবস্থা সম্পর্কে সবসময় পূর্বানুমান করতে পারে না। আচ্ছা, আমাদের যে আমাদের পরিবেশ পরে কি হবে, ভবিষ্যতে কি হবে, অপারেশনাল ম্যানেজমেন্ট সেই সম্পর্কে আসলে আগে ভাগে কোনো রকম ধারণা করতে পারে না। কিন্তু আমাদের কৌশলগত ব্যবস্থাপনা অর্থাৎ স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট পরিবর্তিত অবস্থা সম্পর্কে আগে ধারণা করতে পারে। এই আগে যদি ধারণা করতে পারে তাহলে কি লাভ হয়, আগে একটা ধারণা করতে পারলে ওই পরিবর্তিত পরিস্থিতিতে কি ব্যবস্থা নিতে হবে সেই ধরনের একটা দিক নির্দেশনা কিন্তু প্রণয়ন করা যায়। অপারেশনাল ম্যানেজমেন্ট দেখো সবসময় সাফল্য আসে না। অপারেশনাল ম্যানেজমেন্ট যেহেতু পরিবর্তিত পরিস্থিতিতে তাদের আসলে কোনো কর্ম পরিকল্পনা থাকে না, তখন কী ধরনের ব্যবস্থা নিতে হবে সেই ধরনের কোনো চিন্তা ভাবনা থাকে না, তাহলে কি হয়, ওই পরিবর্তিত পরিস্থিতি যদি চলে আসে সামনে তখন তারা সেই এই ধরনের আসলে কোনো রকম পদক্ষেপ নিতে পারে না। তখন কি হয়, সব সময় তারা সাফল্যের মুখ দেখতে পায় না, তবে একেবারে যে দেখতে পায় না তা না, তাদের যদি ওই ধরনের পরিস্থিতি ফেস করতে না হয় তখন কিন্তু তারা সাফল্য দেখতে পারে। আচ্ছা, তোমাদের একটা উদাহরণ দিই। যেমন ধরো, কোনো একটা গার্মেন্টস ফ্যাক্টরি, তারা গার্মেন্টসের তাদের টার্গেট কি, তারা সেলস করবে, তারা উৎপাদন করবে, সেলস করবে, এটা তারা এই ধরনের প্ল্যান নিয়ে এগোচ্ছে। কিন্তু তাদের প্ল্যানিং এই ধরনের নাই যে গার্মেন্টস ফ্যাক্টরিতে আগুন লেগে যায় তাহলে কি করতে হবে, এই ধরনের কোনো প্ল্যান তাদের নাই। তাহলে কি হলো, যদি গার্মেন্টসে আগুন না লাগে, বড় ধরনের কোনো দুর্ঘটনা না হয়, তাহলে তারা তাদের টার্গেট ফুলফিল করতে পারে। কিন্তু যদি বড় ধরনের দুর্ঘটনা ঘটে যায়, আগুন লেগে যায়, যেহেতু তাদের আগে থেকে সেই ধরনের প্ল্যান নাই, তখন কী হবে, তারা বড় একটা ক্ষতির সম্মুখীন হয়ে যাবে। এবং আগে থেকে যেহেতু তাদের প্রস্তুতি নাই, সেটা তারা মেকআপ করে উঠতে পারবে না, ওই ক্ষেত্রে তারা সাফল্যের মুখ দেখতে নাও পারে। আর স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট কি, স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অধিকাংশ ক্ষেত্রে সফল আসে, কারণ তারা কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে কী ধরনের পদক্ষেপ গ্রহণ করতে হবে সেই ধরনের সিদ্ধান্ত তারা কিন্তু আগে থেকে নিয়ে রাখে। তাহলে কি হয়, পরিবর্তিত পরিস্থিতি আসলেও তাদের তেমন কোনো সমস্যা হয় না, তাদের ওই প্ল্যান অনুযায়ী কাজ করে যায়, তারপরে তাদের সাফল্য চলে আসে। আর অপারেশনাল ম্যানেজমেন্ট ঝুঁকির ক্ষেত্রে দেখো, ঝুঁকি বা সুযোগ গ্রহণ করতে পারে না। ঝুঁকি আসলে সেটাও গ্রহণ করতে পারে না, আর সুযোগ আসলে কোনো একটা বড় কোনো অপরচুনিটি আসলে যেহেতু তাদের ওই অপরচুনিটি আসলে কী করতে হবে আগে থেকে কোনো দিক নির্দেশনা থাকে না, ওই সুযোগটাও তারা গ্রহণ করতে পারে না। আর স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট কী করে, যেহেতু তাদের এখানে পরিবর্তিত পরিবেশের ঝুঁকিটা কী আসে সেটা আগে ভাবে চিন্তা ভাবনা করা থাকে, সুতরাং ঝুঁকি আসলে ঝুঁকিটাও তারা মোকাবেলা করতে পারে, আবার যদি কোনো সুযোগ আসে এই সুযোগটাও তারা গ্রহণ করতে পারে। আর অপারেশনাল ম্যানেজমেন্ট কী করে, অতীত অভিজ্ঞতাকে প্রাধান্য দেয়, আগে কি হয়েছে ওইগুলোর আলোকেই তারা কাজ করে থাকে, নতুন কিছু হতে পারে কিনা এই জন্য চিন্তা ভাবনা তারা করে না। আর স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট তারা আগের যে অভিজ্ঞতা সেটাকে প্রাধান্য দেয় এবং নতুন করে কোনো কিছু হতে পারে কিনা সেই ধরনের চিন্তা ভাবনা তারা করে। তার ফলে কি হয়, তারা অনেক এগিয়ে থাকে, অনেক তাদের অনেক সুবিধা গ্রহণ করতে পারে। নতুন কোনো যদি তাদের পরিবেশ তৈরি হয় সেখান থেকে সুযোগও গ্রহণ করতে পারে, আবার ঝুঁকি থাকলে ঝুঁকিটাও মোকাবেলা করতে পারে। আর এখানে দেখো যে অপারেশনাল ম্যানেজমেন্ট
এরা আসলে ব্যবস্থাপনা কর্তৃক এই ধরনের সিদ্ধান্ত নিয়ে থাকে। আর স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্টে কৌশলবিদগণ এই ধরনের সিদ্ধান্ত নিয়ে থাকেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকে আমাদের ক্লাস। আশা করি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। তোমরা আমাদের যে ক্লাসগুলো আমরা নিয়মিত আপলোড দিচ্ছি, এই ক্লাসগুলো দেখো, বাসায় লেখাপড়া করো, আমাদের সাথে যোগাযোগ রাখো, কোনো সমস্যা হলে আমাদেরকে জানাও। আর বাসায় নিয়মিত পড়ো। আর তোমরা তো জানো আমাদের এখন একটা যে সারা বিশ্বে একটা ক্রাইসিস যাচ্ছে, এটা তোমরা একটু মেনে চলার চেষ্টা করো। খুব বেশি দরকার না পড়লে বাসা থেকে বের হও না। আর এটা দেখতেছো যে প্রতিনিয়তই বেড়েই চলেছে, সুতরাং এখন কিন্তু বাসা থেকে বের হওয়া আগের চেয়ে বেশি অনিরাপদ। আগে কিন্তু খুব কম সংখ্যক আশেপাশে আমাদের রোগী ছিল, এখন কিন্তু এটার পরিমাণ খুবই বেড়ে গেছে। সুতরাং তোমাদের আসলে যেই এই ভার্সিটি অথবা তোমাদের যে ক্লাসগুলো বন্ধ রাখা হয়েছে কিন্তু যাতে তোমরা নিরাপদ থাকতে পারো। সুতরাং তোমাদের যদি ক্লাস বন্ধ রেখে তোমরা যদি বাইরে ঘোরাঘুরি করো, নিরাপদ না থাকো, তাহলে কিন্তু আমাদের এই ক্লাস বন্ধ রাখার কোনো আসলে উদ্দেশ্য সাকসেসফুল হবে না। সুতরাং তোমাদেরকে আবার অনুরোধ জানাচ্ছি, সবাই স্বাস্থ্যবিধি মেনে চলো, বাসায় থাকো। এবং তোমরা তো নিয়মিত ফেসবুকে, তারপর টিভিতে, সংবাদপত্রে জানছো যে আমাদের করণীয় কী কী, সেই অনুযায়ী তোমরা সবাই চলো। সবার জন্য শুভকামনা, সবার সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে।